স্বাগত বাংলাদেশ এখনে। আপনাদের সঙ্গে আছি আমি শিবব্রত বর্মন। পার্লামেন্ট নির্বাচন চলছে। আমাদের আজকের আলোচনার বিষয় এই বিষয় ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচন। আলোচনার জন্য স্টুডিওতে আছেন সাংবাদিক শফিক রেহমান এবং আফসান চৌধুরী। আপনাদেরকে স্বাগতম। আপনারা দুজনেই ব্রিটেনে কিছুকাল দীর্ঘকাল বসবাস করেছেন এবং দুজনেই ব্রিটিশ পার্লামেন্ট ইলেকশন কাভার করার, ভোট দেওয়ার হয়তো অভিজ্ঞতা আছে। ফলে আপনাদের দিক থেকে আমরা শুনবো আসলে যে আপনাদের অভিজ্ঞতাগুলো কেমন। আমি শফিক রেহমানকে দিয়ে শুরু করি। শফিক ভাই, ওখানে এবার যে পার্লামেন্ট ইলেকশন সেটার প্রচারাভিযান, আমরা দীর্ঘ প্রচারাভিযান দেখলাম, আমাদের প্রচারাভিযানের সাথে অনেক মিলও দেখলাম। আমরা ইলেকশনের আগের দিন প্রচারাভিযান শেষ করতে হয়, বন্ধ করতে হয়। আপনি আর কি কি মিল দেখতে পান প্রচারাভিযানের দিক থেকে ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনের সাথে আমাদের পার্লামেন্ট নির্বাচনের? আসলে আমি গরমিলই বেশি দেখতে পেয়েছি, কেননা ওখানে যেরকম সবগুলো পার্টির নেতারা মিলে এরকম টেলিভিশনে মুখোমুখি তারা দর্শকদের প্রশ্ন করেন, সম্মুখীন হয়েছিলেন, সেটা আমাদের দেশে এখন আমরা করে উঠতে পারিনি। অনেক চেষ্টা আমরা করেছিলাম একবার 90-তে, সবগুলো ক্যান্ডিডেট একসঙ্গে, সবগুলো ক্যান্ডিডেট না, প্রধান ক্যান্ডিডেটগুলো। আচ্ছা, তো এইটা একটা গরমিল। আর ওখানে পোস্টারের ছড়াছড়ি নেই। ওই সময়টা আমি লন্ডনেই ছিলাম, সেই জন্য আমি এটা আমার চোখে পড়েনি। আচ্ছা, আর পোস্টারের ছড়াছড়ি নেই। সাধারণত বিজ্ঞাপনগুলো টেলিভিশনের মাধ্যমে হয়। এটা আমি বলবো একটা বড় তফাৎ আমার চোখে পড়েছে। আফসান চৌধুরী, আপনি তফাৎগুলো কি দেখতে পাচ্ছেন? তফাৎগুলো আমার মনে হয় আমাদের দেশে নির্বাচনে যেরকম ভয়াবহ পরিস্থিতি অবস্থা সৃষ্টি হয়, এটা ওখানে হচ্ছে না। তবে লেটেস্ট রিপোর্ট অনুযায়ী কয়েকটা জায়গায় কিন্তু ক্যান্ডিডেটরা ভোট দিতে পারেনি, এরকম অভিযোগ উঠেছে। বিশেষ করে একটু ভোট তো শুরু হয়ে গেছে বোধহয় 8 ঘন্টা ভোটের সময় এরকম কয়েকটা ঘটনা ঘটেছে। আর যেটা ওরা বলছে সবচেয়ে জঙ্গি হচ্ছে স্কটল্যান্ডের ভোটাররা, সেখানে ধাক্কাধাক্কিও দু একটা হয়েছে। বাট আদার দেন দ্যাট আমার মনে হয় অনেক সুস্থ এবং স্বাভাবিক নির্বাচন হয় বিলেতে। বা আমি কানাডার নির্বাচন দেখেছি, যেটা আপনি না জানা থাকলে অত বোঝাও যাবে না যে নির্বাচন হচ্ছে। অত্যন্ত বাঙালিরাও যখন ওখানে নির্বাচন করে খুব ভদ্রভাবে নির্বাচন করে। কেউ যে ভোট বাক্সে অন্যের ভোট ঢোকাবে এই ধারণাটাই মানুষের মধ্যে নাই। সো এই কারণে এই জিনিসটা খুব লক্ষণীয়। একটা জিনিস আমি খুবই মিস করছি আফসান ভাই, সেটা হলো যে নির্বাচন কমিশন বলে একটা তদারকি সংস্থার উপস্থিতি আছে, এটা আমরা পত্রপত্রিকা প্রায় দেখি না। নির্বাচন কমিশন কাউকে নিষেধ করছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তারা পক্ষপাতিত্ব করছে কিনা, এই নির্বাচন কমিশনের উপর আস্থা আছে কিনা, এই ধরনের নির্বাচন কমিশনের অস্তিত্বই দেখা যায় না। তারপরও যেটা হয় যে কোনো নির্বাচন, যেমন ধরেন এসএনপির ব্যাপারে, যেটা স্কটল্যান্ড ন্যাশনালিস্ট পার্টি, তাদের ব্যাপারে হয়েছে যে তাদের ব্যাপারে কমপ্লেন হয়েছে, কিন্তু এটা এতই ছোটখাটো বা সামান্য যায় গোটা নির্বাচনকে সেটা প্রভাবিত করার মতো না। শফিক ভাই, নির্বাচন প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কি কি ধরনের আপনি দৃষ্টান্ত দেখেছেন? ওখানে হতে পারে এবং সেক্ষেত্রে নির্বাচন কমিশন একটা অ্যাকশনে যেতে পারে। ধরুন একজন প্রার্থী, একজন বাঙালি প্রার্থী, উনি কিন্তু নমিনেশন চেয়েছিলেন পার্টির কাছে, পেতেনও, কিন্তু পরে যখন জানা গেল তিনি ড্রাঙ্কেন ড্রাইভিং কেসে, অর্থাৎ মদ খেয়ে গাড়ি চালানোর কেসে সালমান খানের মতন তিনি আটকে গিয়েছিলেন এবং তার ফাইন হয়েছিল এবং সেটা তিনি চেপে গিয়েছিলেন। এটা জানার পরে পার্টি কিন্তু তাকে মনোনয়ন পত্র তার খারিজ করে দিল, পার্টি খারিজ করে দিল, অর্থাৎ নির্বাচন কমিশন যেত না। ইলেকট্রাল কমিশন আছে, তবে তাদের দায়িত্ব কিন্তু খুব কম বলতে হবে। কি ধরনের মনিটরিং উপস্থিতি? না, কোনো মনিটরিং নেই, ওদের মনিটরিং অন্যখানে। সেটা হচ্ছে ধরুন আমি একজন ডিজেবল লোক, আমি পঙ্গু হয়ে আছি, বাড়িতে আমার আত্মীয় স্বজন নেই, কেউ নেই, আমি ভোট দিতে চাই, তাহলে আমাকে কিভাবে ভোট কেন্দ্রে নেওয়া যাবে? অত ভোটার মানে ভোট কেন্দ্র থেকে অফিসার গিয়ে ওর বাড়ি থেকে ভোটটা নিয়ে আসবে কিনা, এইসব জিনিস কিন্তু ওরা অনেক বেশি তদারকি করতে থাকে। ভোট দেওয়ার পদ্ধতি কি সেই প্রাচীন, অর্থাৎ ব্যালটে সিল মেরে বাক্সে ফেলা? সুপ্রাচীন। ওখানে মনে রাখতে এক একটি ভোট কেন্দ্র অ্যাভারেজে গড়ে 2,500 ভোটারের জন্য একটা ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে। সুতরাং ওরা বেশ সুন্দরভাবে এটা পরিচালনা করতে পারে এবং ছুটির দিন কিন্তু হয় না। আমাদের দেশে আরেকটা তফাৎ হচ্ছে, আমরা সে ভোটের দিনে যখন সিটি কর্পোরেশন নির্বাচনের ছুটি চলে গেল, ওরকম কিন্তু ভোটের দিন ছুটি হয় না। উনি যেটা বলেছেন বোঝাই যায় না নির্বাচন হচ্ছে। সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত হবে। আরেকটা কথা বলে রাখা উচিত যে গতবার 2010 সালের নির্বাচনের সময় একটা জিনিস হয়েছিল, অনেকে ভোট দিতে গিয়েছিল এবং বাইরে কিউ করেছিল, এবং যখন ঠিক 10টা বাজলো বন্ধ হয়ে গেল,
ফলে 1200 লোকের মতো প্রায় ভোট দিতে পারেনি ব্রিটেনের বিভিন্ন জায়গায়। তারা তখন সেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছিল। তারা আবার পরবর্তীকালে সরকারকে বললো এটা তোমার ঠিক হয়নি। 2013 সালে একটা আইন পাশ করে এবার যেটা হয়েছে, রাত 10টার সময় কিউতেও যারা থাকবে ওই কিউ পর্যন্ত ভোট দিতে পারবে, অর্থাৎ ভোট কেন্দ্র খোলা থাকবে 10টার পরেও, তবে কিউ এর পরে আর কাউকে কিউ দেওয়ার অনুমতি দেওয়া। শফিক ভাই, আমরা একটা বিরতি নিয়ে আবার ফিরছি। ঠিক আছে, নিচ্ছে 30 সেকেন্ডের একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। শফিক ভাই, ভোট রিগিং এর কোন রকম অভিযোগ আপনি এর আগে যখন কভার করেছেন কখনো আপনি দেখেছেন কিনা, কিংবা অন্য কোনো ধরনের অভিযোগ আপনি দেখেছেন কিনা? এখানে বলে রাখা উচিত যে আমি যে এলাকায় বসবাস করতাম লন্ডনে, নর্থ লন্ডনের ফিঞ্চলিতে, সেখানে মিসেস মার্গারেট থ্যাচার ছিলেন আমার এমপি। তার সঙ্গে আমার কয়েকবারই দেখা হয়েছে, আমি যেহেতু ওখানে একটা রেডিও স্টেশন করেছিলাম সেই জন্য। এবং আমাদের কত সালের ইলেকশনের ঘটনা? জি, কত সালের এটা ইলেকশনের হচ্ছে ঘটনা? 1987, 88, 90 এই পর্যন্ত তার সঙ্গে ইন্টারাকশন আমার হয়েছে। আর তাছাড়া একটা খুব মজার কারণ হয়েছিল, এটা জানা উচিত আপনাদের সবার, দেশের প্রধানমন্ত্রী, খুব শক্তিধর প্রধানমন্ত্রী ছিলেন। আমার স্ত্রী তখন একাই ছিলেন, আমি তখন ঢাকায় এখানে দিন বের করছি, এবং তার বাড়িতে দুবার চুরি হয়েছিল, 12 দিনের মধ্যে দুবার চুরি হয়েছিল। স্ত্রীর বাসায় চুরি হয়েছিল ফিঞ্চলিতে, হ্যাঁ, নাকি থ্যাচারের বাসায় চুরি হয়েছিল? কিন্তু ওই খবরটা পড়ে মিসেস থ্যাচার আমাদের বাড়িতে চলে এসেছিলেন, যেহেতু প্রধানমন্ত্রী হিসেবে নয়, তিনি আমার পাড়ার এমপি বলে একটা টিচারের বাড়িতে 12 দিনের মধ্যে দুবার ডাকাতি হয়েছে বা চুরি হয়েছে, সেটা ওখানকার স্থানীয় কাগজে বেরিয়েছিল, নট লন্ডন টাইমস বা ফিঞ্চলি টাইমসে বেরিয়েছে। এখানে বুঝতে হবে যে যখন এসেছিলেন তখন প্রোটোকল কিরকম ছিল, আপনি কি পরে জানতে পেরেছেন কিনা? হ্যাঁ, প্রোটোকল, তিনি তো সবসময় কিন্তু খুব নিরাপত্তাহীনতায় ভুগতেন, কেননা আইআরএ বা আয়ারল্যান্ড যারা স্বাধীনতা চায় তারা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন তুঙ্গে, সেই জন্য ওরা কখনোই জানায় না যে কখন সে আসবে, খালি বলে তোমরা স্ট্যান্ড বাই থাকো। আমি নিজেও তার সঙ্গে যখন দেখা করেছি, তার সঙ্গে এমন বাড়িতে আমার দেখা হয়েছে বাইরে কেউ জানেই না যে আমি ভেতরে কথা বলছি আর কি। এটা অনেক তাদের ব্যাপার আছে, অনেক সিকিউরিটি লেয়ার থাকে। যাই হোক, আচ্ছা, তারপরে ওই চুরির ঘটনার পরে যা বলছিলাম যে প্রধানমন্ত্রী থ্যাচার, হ্যাঁ, প্রধানমন্ত্রী থ্যাচারের যখন বলছেন, আপনি বলছিলেন যে রিগিং হয় কিনা, এখানে আমি এতবার ভোট কেন্দ্রে গিয়েছি, এত ইলেকশন দেখেছি, কোনোদিন রিগিং কথা আমি শুনিনি আমি যতদিন ছিলাম। তবে এখন অনেক তাদের চিন্তাভাবনা হয়েছে। এখন কিন্তু উত্তর আয়ারল্যান্ডে যে ওরা যা একটা নিয়ম করেছে যে ওখানে গিয়ে আপনাকে আইডি কার্ড এবং ফটো আইডি কার্ড দেখাতে হবে, তবে উত্তর আয়ারল্যান্ডে যেটা আছে ওদের ব্রিটিশ পার্লামেন্টের যে অংশটুকু, সেইখানে ভোট কেন্দ্রে আপনার আইডি কার্ড উইথ ফটো দেখাতে হবে। কিন্তু বাদ বাকি ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ডে আপনি গিয়ে বললেই হবে যে আপনি ভোটার, এবং সেটা কী করে আপনি বলতে পারেন যে আপনার বাড়িতে কিন্তু সরকার থেকেই পাঠিয়ে দেওয়া হবে একটা ভোটার কার্ড। এখানে কিন্তু প্রার্থীরা পাঠায়, ওখানে কিন্তু সরকারি স্থানীয় পৌর কমিশন বা ওরকম ওরা পাঠিয়ে দিচ্ছে, সেইটা নিয়ে আপনি দেখাবেন। ওটা যদি নাও নিয়ে যান তাহলে ওরা আপনাকে ভোট দিতে দেবে। এটা হচ্ছে সম্পূর্ণ বিশ্বাসের উপরে, এবং এই বিশ্বাস কেউ লঙ্ঘন করেছে আমার জানা ছিল না। আফসান ভাই, আপনি কি ধরনের অভিজ্ঞতার মুখে পড়েছেন এর আগে ইলেকশনে, মানে কি ধরনের তফাৎ দেখতে পান আমাদের সাথে? বাংলাদেশের নির্বাচনের সাথে নির্বাচনের আগে প্রচার অভিযান, না, প্রচার অভিযান অনেক ভদ্র প্রচার অভিযান হয় আমার কাছে। দু দলের মুখোমুখি অবস্থান, না, তারা তো অনেকটাই হয় যে গণমাধ্যম অনেক বড়, বাকযুদ্ধ এক ধরনের হয় না, গণমাধ্যম অনেক বড় ভূমিকা পালন করে। ধরেন আপনি কি বলতে চান, আপনার কি ভাবনা চিন্তা, এবং মনে করেন আপনি যদি পত্রিকাগুলো দেখেন, আপনি মনে করেন যদি গার্ডিয়ান দেখেন, গার্ডিয়ান তো লেবারের সমর্থক, তারা জানিয়ে দিচ্ছে যে আমরা গার্ডিয়ান, তারা তথ্য দিতে থাকে, এবং গার্ডিয়ানের পক্ষে বিপক্ষেও কিন্তু গার্ডিয়ানের আসবে। আচ্ছা, এটা একটা জিনিস জানার কৌতূহল আমার, পত্রিকাগুলো বিশেষ করে বড় পত্রিকাগুলো তারা প্রার্থীর পক্ষে এক ধরনের সমর্থন ঘোষণা করে, ঘোষণা করে প্রচারে প্রার্থীর কোনো দলের প্রতি, যেমন ধরুন খুব আমি বলবো যে অত্যন্ত ভদ্র রুচিপূর্ণ সমর্থন করছে গার্ডিয়ান পত্রিকা লেবারকে, আর খুবই অতটা ভদ্র নয়, অভদ্র সমর্থন মনে করেন মেইল করছে ক্যামেরনকে। অতএব এই দুটোর মধ্যে তফাৎ দেখবেন, আপনি দেখবেন যে খুব মেইলের সমর্থনটা একেবারে আমাদের দেশের পত্রপত্রিকার মতো ওর খারাপ কথা বলছে, ওর সম্পর্কে মিলিব্যান্ডকে তারা যেমন গালি দিচ্ছে, বিশ্বাসঘাতক, মিলিব্যান্ড তার ভাইকে ধ্বংস করে দিয়েছে, মিলিব্যান্ড একটা বড় লোক, মিলিব্যান্ড কার সঙ্গে ডেট করেছিল কবে সেইটা, এটাও চলে আসে খবরে। গার্ডিয়ানে এই ধরনের খবর আসে না। আমাদের এখানে আমি এই বিষয়ে একটু বলতে চাই, কারণ যেহেতু ওখানকার সাংবাদিকতার সঙ্গে অনেকদিন জড়িত থাকার অভিজ্ঞতা আমার আছে, আর বলছিলাম যে স্পেকট্রাম রেডিও আমি করেছিলাম, চালিয়েছি, সেখানে
নিরপেক্ষতা কিন্তু ইলেকশন আগে আর নেই। আমাদের দেশে কিন্তু সবাই কিন্তু নিরপেক্ষ মানে পত্রিকাগুলোর পত্রিকা মিডিয়া সবাইকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হতে হবে, নিরপেক্ষ হতে হবে, এটা কিন্তু একটা ভুয়া জিনিস আমি তাই মনে করি। কেন চূড়ান্ত বিশ্লেষণে কেউ না কেউ যখন ভোট দিতে যাবে একজনকে ভোট দিতেই হবে, সে কিন্তু নিরপেক্ষ নয়। তাহলে কি হয় ওখানে, এইটা ওরা পত্রিকাগুলো স্বীকার করে নিচ্ছে। উনি গার্ডিয়ানের কথা বললেন, ওরা কিন্তু গতবার লিবারেল ডেমোক্রেটের পক্ষে বলছে। ওরা করে কি, পাঠকরা ওয়েট করে যে কোন কাগজ কার পক্ষে দিতে হবে। যদিও আমি জানি যে লিবারেল ডেমোক্রেটের পক্ষে ভোট বলবে গার্ডিয়ান, এবং তাই করেছিল গতবার 2010-এ, কিন্তু এবার তারা আবার ঘুরে গেল, এবার বললো না লিবারেল ডেমোক্রেটকে দিও না, এবার লেবারকে তোমরা দাও। এই আবার ফিনান্সিয়াল টাইমস অত্যন্ত রক্ষণশীল টরি পার্টির সমস্ত পত্রিকা, কিন্তু সেখানে একটা অদ্ভুত জিনিস আছে। এবার হচ্ছে কি হচ্ছে সেটা আমি জানি না, সাধারণত নিয়ম হচ্ছে সব স্টাফদের উপর সেদিন দায়িত্ব দিয়ে দেওয়া হবে। অর্থাৎ কর্মচারীদের বলা হবে যে পত্রিকা মালিক সম্পাদক যাই বলুক না তোমাদের কি মতামত। স্টাফের কিন্তু একটা গোপন ব্যালট ভোটিং হয় এবং তারপরে দেখা যায়। ফিনান্সিয়াল টাইম সবসময় সাপোর্ট করে টরিকে। ইলেকশন আগে দেখা গেলো যে আমাদের স্টাফ যারা বলছে তারা কিন্তু লেবারকে আমরা সমর্থন দিচ্ছি। শফিক ভাই, আমরা আবারও একটি বিরতি নেব। অতিথিদের সাথে আরও কথা হবে একটি বিরতির পরই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। শফিক রেহমান, এবারকার পার্লামেন্ট ইলেকশনের প্রসঙ্গে ফিরি। এবার দেখা যাচ্ছে, বলা হচ্ছে যে হাং পার্লামেন্ট হবে একটা, এবং কোনো দলই সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে না। খুবই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, অনেক বছরের মধ্যে এবার সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই। কেন এই অবস্থা? সেটা কি দুই প্রধান দল তাদের সমর্থন হারিয়ে নিচের দিকে নেমে এসেছে, নাকি অন্য দলগুলো সমর্থন বেশি পেয়ে উপর দিকে উঠে এসেছে? পরিস্থিতিটার উদ্ভব কিভাবে? আপনার প্রশ্নের মধ্যে কিন্তু দুটি উত্তর আছে, এই দুটি উত্তরই সঠিক। দুই দলের বলতে পারেন সামগ্রিক বিচারে কিছু জনপ্রিয়তা কমেছে, দু দলেরই কমেছে। হ্যাঁ, আর একটি দল স্কটিশ ন্যাশনাল পার্টি, যেটা ওদের স্কটল্যান্ডের সিট হচ্ছে 59টা। আচ্ছা, মোট 650টা আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। তার মধ্যে যদি আপনার জিতে আসতে পারে আপনার এসএনপি 326, আচ্ছা, যে দল 326 সেই দল সরকার গঠন করবে। কিন্তু এই 326 কোনো দলই লেবার তৈরি হতে পাবে না, না পেলে পরে তাদের অন্য দলের সঙ্গে জোট করতে হবে। সেখানে সবচেয়ে অ্যাডভান্টেজ হচ্ছে এসএনপি বা স্কটিশ ন্যাশনাল পার্টি, যারা কিন্তু স্কটল্যান্ডের স্বাধীনতা স্বাধিকার যাই বলেন তার জন্য অনেক আন্দোলন করে পারেনি, রেফারেন্ডে হেরে গেছে, কিন্তু তারা এখনও কিন্তু মনে মনে স্কটল্যান্ডের আরও স্বাধীনতা চাইছে। দুটো কথা এখানে বলে রাখতে চাই। একটা হচ্ছে এই দেশ যে আপনার ব্রিটিশ শাসন ছিল, তার মধ্যে কিন্তু বেশিরভাগই স্কটিশ লোকরা কিন্তু এখানে এসে কাজকর্ম করেছেন। আচ্ছা, তাদের দেশটা কিন্তু খুব প্রাকৃতিকভাবে একটু বলতে পারেন খারাপ দিকে ছিল। ইংল্যান্ড খুব সুন্দর দেশ, তো ওরা কিন্তু প্রকৃতির ওই খারাপ জায়গাতে বেরিয়ে এইসব দেশে ভালো ভালো চাকরি করতো একটা। আর জেমস বন্ড হিসেবে আপনি নিশ্চয়ই শন কনেরির নাম জানেন, উনি স্কটিশ ছিলেন, স্কটিশ, এবং তিনি কিন্তু আজকের ওই স্কটল্যান্ডের যে স্বাধিকার আন্দোলনের পিছনে কিন্তু অনেক তিনি সমর্থন দিয়েছেন টাকা পয়সা দিয়ে। তিনি খুব কৃপণ, কিন্তু এই ক্ষেত্রে তিনি অনেক টাকা খরচ করেছেন। এখানে এক মিনিট, ওই স্কটল্যান্ডের ব্যাপারটা আমার কিন্তু স্ববিরোধী মনে হচ্ছে। স্কটিশরা গণভোটে ব্রিটেনের সাথে থাকার পক্ষ নিল, কিন্তু আবার যে পার্টি স্বাধীন স্কটল্যান্ড চায় সে পার্টির জনপ্রিয়তা সেখানে সবচেয়ে বেশি। এটা একটা স্ববিরোধ কিনা? এটা তারা হয়তো ভাবছে এখন যে আমাদের যেসব আশ্বাস দিয়েছিল, কেননা প্রথমে ভাবেইনি যে স্কটল্যান্ড আলাদা হয়ে যেতে পারে আর কি, কিন্তু এটা অনেকটা ধরুন সিলেট যদি হঠাৎ আলাদা হয়ে যেতে চায় বাংলাদেশ থেকে, ওরকম একটা ব্যাপার হয়েছিল যে স্কটল্যান্ড বলছে আমাদের তেল আছে, আমাদের অনেক রিসোর্স আছে, আমরা তোমাদের সঙ্গে থাকতে চাই না, আমাদের পয়সায় আমরা চলবো। আচ্ছা, এরকম বলেছিল তারা, কিন্তু তখন হঠাৎ বোঝা গেল যে সত্যি স্কটল্যান্ড স্বাধীন হয়ে যেতে পারে। এই বিপদ দেখে মিলিব্যান্ড, ক্যামেরন, নিক ক্লেগ সবাই গিয়ে কিন্তু ক্যাম্পেইন করেছে, ঠিক আছে তোমরা স্বাধীন হয়েও না, তোমাদেরকে আমরা দেখবো, এভাবে কিন্তু। তারপর গর্ডন ব্রাউনও বলেছিলেন, টনি ব্লেয়ার, এরা দুজন কিন্তু স্কটিশ, ব্রাউন এবং ব্লেয়ার। আচ্ছা, এসব বলার পরে স্কটল্যান্ড বলল ঠিক আছে আমরা রয়ে যাই, কিন্তু তারপরে হয়তো তারা একটু হতাশ হয়েছে, এত কিছু বললো কিন্তু কিছু তো হচ্ছে না, হয়তো এই কারণে এখন স্কটিশ ন্যাশনাল পার্টি আপনার সামনে গেছে। কিন্তু তার চেয়ে বড় পজিটিভ কারণ হচ্ছে যে স্কটিশ ন্যাশনাল পার্টির যে নেত্রী
নিকোলাস স্টার্জেন, বলা হচ্ছে সে গত কয়েক যুগের মধ্যে ব্রিটেনের সবচেয়ে ভালো বক্তা, তিনি একজন মহিলা, সবচেয়ে ভালো বক্তা এবং সবচেয়ে ভালো নেত্রী। এবং দুঃখ করাচ্ছে উনি যদি লেবার পার্টির নেত্রী হতেন আজকে শিওর লেবার পার্টি সুইপ করে যেত ইউকেতে, কিন্তু উনি স্কটিশ ন্যাশনাল পার্টির নেত্রী, সবাই তার প্রতি ঝুঁকে পড়ে, তার কথা শোনার জন্য সবাই কিন্তু ওয়েট করে থাকে। ইনি কিন্তু এখন নিয়ে এসছেন স্কটিশ ন্যাশনাল পার্টিকে এমন জায়গায় 59টা ভোটই যদি ওর পার্টি জেতে তাহলে পরে টরি পার্টির কোনো চান্স নেই। কেননা স্কটল্যান্ড থেকে এর আগে বড় জোর একজন বা দুজন, গতবার বোধহয় একজন হয়েছিল টরি পার্টির, ওখানে ওরা কোনোদিনই চান্স পায়নি, ওরা সবসময় লেবার পার্টির লোককে ভোট দিত। এবার লেবার পার্টিকে না দিয়ে এসএনপিকে দেবে, এসএনপিকে দিলে আলটিমেটলি হয়তো লেবার আর এসএনপি হয়তো একটা জোট করবে। আমি একটু আফসান ভাইয়ের কাছে যাই। আফসান ভাই, একই প্রশ্ন, যে হাং পার্লামেন্ট কি এটা প্রমাণ করে যে দুটো পলিটিক্যাল পার্টি যারা এককভাবে বাই চান্স ক্ষমতা গ্রহণ করত তাদের দুটোরই জনপ্রিয়তা নেমে এসেছে? আমি গত 3 বছর একটু মানে মোটামুটি প্রতিদিন ব্রিটিশ রাজনীতি নিয়ে পড়াশোনা পড়েছি পত্রিকা থেকে। আমার যেটা মনে হচ্ছে যে এই দেশের মধ্যে একটা বড় সংকট চলছে, তার পরিচিতি সংকট, তার অর্থনৈতিক সংকট এবং আগামীর সংকট, যেটা আগে তাদের এত ছিল না। তাদের বড় সমস্যাটা যেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন নিয়ে তাদের বিশাল সমস্যা। সে আইনের মধ্যে থাকতে প্রতিদিনই তারা ইউরোপিয়ান ইউনিয়নকে গাল দেয়, আবার একই সাথে তাদের বোধহয় এরকম একটা ধারণা আছে যে ওকে বাদ দিলে ওরা টিকতে পারবে না। দ্বিতীয় যে সংকট, এবং এটা বর্ণবাদী পর্যায়ে অনেক সময় চলে যায়, সেটা হচ্ছে ইমিগ্রেন্টদের ব্যাপারে। এবং ওরা বাংলাদেশের বা ভারতের ইমিগ্রেন্টদেরকে অত কিছু মনে করে না, ওরা ইউরোপিয়ান ইমিগ্রেন্টদেরকে, পূর্ব ইউরোপের লোক এবং রোমানিয়ান আর পোল্যান্ডদেরকে ওরা যে ভাষায় গালি দেয় এবং ওটা পত্রিকাতে, এবং এই যে ডিমোনাইজিং অ্যান্ড ইমিগ্রেন্ট, ডিমোনাইজিং আমাদের কালো বাদামি ইস্যুগুলো দুটো দলেরই জনপ্রিয়তা হ্রাসে ভূমিকা রাখছে। হ্যাঁ, কারণ এক হচ্ছে যে লেবার বলছে ইউকিপটা ভোট পেয়েছে, যার জন্য ও একটা লোক আছে, ও সে নিজে একেবারে বর্ণবাদী মানুষ। এনইপি-তে এক সময় ছিল, এনইপি বরং দুর্বল হয়েছে, ইউকিপ বড় হয়েছে। কিন্তু যেটা হচ্ছে সেটা হলো যে লেবার বলছে হ্যাঁ আমাদের অভিবাসন নীতি একটু এতটা সফল ছিল না, এবং কি বলে ক্যামেরন বলছে যে হ্যাঁ এটাকে আমাদের বিরাট সমস্যা, এটাকে আমাদের কমাতেই হবে। কিন্তু বড় সংকট হচ্ছে যে তাদের ইন্ডাস্ট্রি চালাতে হলে তারা অভিবাসী লেবার ছাড়া চালাতে পারবে না। তো অতএব এইটার মধ্যে একদিকে হচ্ছে ভোট নেওয়ার জন্য গালি দেওয়া ইমিগ্রেন্টদেরকে, আরেকটা হচ্ছে তারা একই সাথে ইকোনমি চালাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ইইউ এর অর্থনৈতিক তাদের কিছু কিছু নিয়ম আছে যেটা তাদের সবাইকে মানতে হয়, সেটা তারা মানতে চায় না। শেষ পর্যন্ত যেটা হয়েছে, যেটা পুরো পশ্চিমা দুনিয়ায়, সেটা হচ্ছে চায়নার অর্থনীতির সঙ্গে ওরা বুঝতে পারে না কিভাবে তাল মেলাবে, কারণ তাদের যে মিনিমাম ওয়েজের যে বিষয়টা রয়েছে ওটা তো সবাইকে দিতে হবে। ওইটা দিয়ে তারা চাইনিজ ইকোনমির সঙ্গে রাশিয়া কুলিয়ে উঠতে পারছে না। আজকে যদি আপনি টপ 50টা মানুষকে নেন বিলাতের, তার মধ্যে দেখবেন তার মধ্যে 2 জন কি 3 জন হচ্ছে বিলেতের মানুষ। তারা রাশিয়ান আছে, তারা ইন্ডিয়ান আছে, দ্বিতীয় বড় লোক তো ইন্ডিয়ান, ইউক্রেনিয়ান আছে, এমনকি ফুটবল টিমগুলো চলে যাচ্ছে একের পর এক বিদেশিদের হাতে। অতএব এটা খুব বড় একটা সংকট যে আমি কে, এই সংকটটা থেকে ইউকে সরে আসতে পারছে না, এই উত্তরটাকেও দিচ্ছে না। এবং এই যে দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, এর কারণটাই হচ্ছে এইটা। এবং এবারে বোধহয় আমি আজকে না গতকাল দেখছিলাম যে হাং ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি, মানে 4 জনের মধ্যে 1 জন জানে না ডিসিশন নেয়নি কাকে ভোট দেবে। হ্যাঁ, তো এটার মানে তো হলো যে দলের মধ্যে শুধু না, জাতীয় অর্থনীতিতে, রাজনীতিতে এবং জাতীয় ভাবনায়, জাতীয় সত্তার ক্ষেত্রে তাদের মধ্যে অনেক বিপরীত আছে। আফসান ভাই, আমি একটি বিরতি নিয়ে আসি, অতিথিদের সাথে আরো কথা হবে একটি বিরতির পরে, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। শফিক রেহমান, এবার দেখা যাচ্ছে আরেক ধরনের ট্রেন্ড। এবার প্রবাসী বাংলাদেশি যারা অনেক বেশি সংখ্যায় তারা এবার নির্বাচনে অংশ নিচ্ছে। আপনি এই ট্রেন্ডটাকে কিভাবে দেখবেন? না, বাঙালিরা কিন্তু আমার মনে হয় জন্ম থেকেই পলিটিক্স করে, বিশেষ করে বাঙালি পুরুষরা। আর এখন তো নারীদেরকেও আমরা দেখতে পাচ্ছি, আমি মেইন স্ট্রিম পলিটিক্সের কথা বলছি না, এখানে করে এবং ওখানে গিয়েও তাই করে। আমি দেখেছি যে ওখানে প্রথমে তারা ধরুন বিএনপি এবং আওয়ামী লীগ, এই দুটো পলিটিক্স তারা এতদিন ধরে করে এসেছে, এবং তার মধ্যে আবার বিএনপি এটা, বিএনপি ওটা, আওয়ামী লীগ এটা, আওয়ামী লীগ সেটা, নানা রকম ভাগ আছে, ছিল এবং এখনো আছে। কিন্তু
ধীরে ধীরে বাঙালিরা মেইন স্ট্রিম পলিটিক্স, মূলধারা পলিটিক্সে চলে গেছে। প্রথমে তারা লিবারেল ডেমোক্রেটে এবং লেবারে গিয়েছিল, এবং টরিরা একদিন পরে তাদের দিকেও গেছে, কারণ ভোট ওখানে অনেক বেশি আছে। তো এখন বাঙালি প্রার্থী কেউ বলছেন এবার 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 কতজন, 10 না 11? আবার অসমর্থিত সূত্রে 11 জন। এই 10 জনের মধ্যে 7 জন লেবার পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন, 2 জন লিবডেম আর 1 জন টরি পার্টি থেকে, এই 10 জন। শফিক, টরি পার্টির প্রতি সমর্থন প্রবাসীদের কম দেখা যায়, এটার কারণ কি? না, টরি পার্টির প্রতি তো লন্ডনে বা বিলেতেই তো কম, কেন এটা একটা অভিজাত শ্রেণীর এবং যারা ধনী তারাই ওইটা কন্ট্রোল করে, এবং তারা চেষ্টা করে বিগ বিজনেস কর্পোরেশন এগুলো স্বার্থ রক্ষা করতে। আসলে বিলেতে কিন্তু যেহেতু অধিকাংশ লোক ওই দেশের শ্রমিক, তাহলে শ্রমিক দলের সবসময় কিন্তু ক্যাবিনেট বা সরকার গঠন করা উচিত ছিল। এটাও কিন্তু মজার ব্যাপার, অধিকাংশ শ্রমিক হওয়া সত্ত্বেও তাতে সবাই বড়লোক হওয়ার স্বপ্ন দেখে, শুধু বড়লোকের পার্টি টরি পার্টিকে তারা ভোট দেয়, এটা হলো ব্যাপার আর কি। এবার যারা নির্বাচনে অংশ নিচ্ছে তাদের কতজনের জয়ের সম্ভাবনা আপনি দেখেন? তার আগে একটু কথা বলতে উনি যেটা বলছিলেন যে ইমিগ্রেশন ব্যাপারটা এবং কেন জয় সম্ভাবনা, আমাদের কি লাভ সেটা আমাকে বলে দিতে হবে। ইমিগ্রেশনের ব্যাপার হচ্ছে যে হোল ইউকেতে ধরুন 6 কোটি লোক ছিল বহুকাল আগে, এবং এখনও তাই আছে। এই ব্যালেন্সটা রাখছে ওরা, কেন এখান থেকে অনেকে চলে যাচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বিশেষ করে নতুন জীবনের সন্ধানে, আবার এই জায়গাটা পূরণ করছে বাংলাদেশ বলুন, ভারত পাকিস্তান বলুন, অথবা পূর্ব ইউরোপ বলুন, ওখানে লোকে পূরণ অলরেডি একটা ব্যালেন্স করার চেষ্টা করছে। কেননা খারাপ কাজ করার জন্য, অসময়ে অসামাজিক কাজ করার জন্য, অসামাজিক কোট আনকোট, সেইখানে কিন্তু আমাদের ইমিগ্রেন্টদের দরকার হবে। ইমিগ্রেন্ট কিন্তু গতবার বলেছিল টরি পার্টি আমরা 1 লক্ষর বেশি আনতে দেব না, এবং 1 কোটির ভোট পেয়েছিল, কিন্তু কার্যত দেখা গেল গত বছর 3 লক্ষ ইমিগ্রেন্ট এসছে ইউকেতে। এবারও কিন্তু কেউ বলছে না কত লক্ষ, তাদের তো জনসংখ্যা রাখতে হবে, দেশটা তো চালাতে হবে, সেই জন্য ইমিগ্রেন্ট যাবে। তাহলে আমাদের লাভটা কোথায়? যদি আজকে কোনো বাঙালি ওখান থেকে এমপি হন, আমাদের লাভটা হচ্ছে সেইখানে যে ধরুন লেবার পার্টি থেকে 7 জন আছে, 7 জনের মধ্যে 3 বা 4 জন যদি নির্বাচিত হন, তাহলে লেবার পার্টি যদি সরকার গঠন করে একটা প্রেশার বা চাপ রাখতে পারবে বাংলাদেশ থেকে আরও কিছু লোক না। সুতরাং যারা ধরুন এই সোনার বাংলাদেশে স্বপ্ন দেখছে এই দেশে থাকবে, আসলে সবাই কিন্তু পাসপোর্ট এবং চাকরি পেলে চলে যাবে, তাই হবে। শফিক ভাই, আপনি একটা প্রেডিকশন করুন, এই 10 জন প্রার্থীর কতজন এবার এমপি হয়ে জিততে পারবেন? এর মধ্যে একজন তো রুশনার আলী, তিনি তো আগেই নামগুলো বলুন, আমি পরে মিলিয়ে দেখব। হ্যাঁ, রুশনার আলী তিনি কিন্তু আগেই এমপি ছিলেন এবং এখনো আছেন, এবারও জিতবেন এবং ধারণা করে যে উনি জিতবেন। আর তারপরে আরো 2 জন আছেন জেতার সম্ভাবনা অনেকে মনে করছেন, যে রূপা হক এবং টিউলিপ সিদ্দিকী, যিনি হ্যামস্টেড থেকে দাঁড়িয়েছেন। হ্যামস্টেড একটা খুব ধনী, অভিজাত এবং সংস্কৃতিবনা একটা পাড়া, যেখানে রবি ঠাকুর থাকতেন, কিটস, বায়রন শেলি, ডি.এইচ. লরেন্স সবাই ওখানে থাকতেন, এবং জিন্নাহ সাহেবও থাকতেন, পাকিস্তানে যিনি প্রতিষ্ঠাতা ছিলেন। এরকম সবাই থাকে, এটা কিন্তু খুব, এবং ইহুদিরা অনেক বেশি এবং থাকেন। আচ্ছা, এইখানে উনি নমিনেশন পেয়েছেন টিউলিপ সিদ্দিকী লেবার পার্টি থেকে। এখানে মনে রাখতে হবে এই সিটে, এটা ব্রিটেনের হটেস্ট মার্জিনাল সিট, অর্থাৎ মাত্র 48 ভোটের ব্যবধানে গতবারে 2010 নির্বাচনে লেবার পার্টির মিস গ্লেন্ডা জ্যাকসন, তিনি 2বার অস্কার অ্যাওয়ার্ড পেয়েছেন বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে, এত বড় কিন্তু নামকরা অভিনেত্রী। তিনি পরপর 3বার ওখানে নির্বাচিত হয়েছে, কিন্তু ক্ষমতা থাকলে যা হয়, বা একই জায়গায় এতদিন এমপি আছেন, উনি রিটায়ার করে গেছেন, তার জনপ্রিয়তা খুব কমে যাচ্ছিল। তারপরেও তিনি গতবার 48 ভোটে তিনি ফিরতে পেরেছিলেন ওই সিটে। আমার মনে হয় লেবার পার্টি হয়তো একটু চালাকি করেছে এখানে, হয়তো জানে যে টিউলিপ সিদ্দিকী জিতবেন না এখানে, কেন এবার নতুন পার্টির একজন ক্যান্ডিডেট জিতবেন, সেই জন্য তারা একটা ডাবল ক্রসিং করে থাকতে পারে, তাকে দিয়েছে। এগুলো একটা জিতলে তো ভালোই হবে। আর ওদিকে আপনার মনে হয় রূপা হক, তিনি খুব নাম করেছেন। এই 3 জন মনে হয় একটা বাস্তবমুখী সম্ভাবনা আছে। আফসান চৌধুরী, দেখুন গতবারের পার্লামেন্টেও কিন্তু হাং পার্লামেন্ট এবং একটা কোয়ালিশন সরকার, এবারও হাং পার্লামেন্ট কোয়ালিশন সরকার। আমাদের দেশের যে ট্রেন্ড, অনেকটা ব্রিটেন সেই ট্রেন্ডের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। মানে আমরা কি অভিজ্ঞতার দিক থেকে, যে অভিজ্ঞতা ব্রিটেন এখন যাচ্ছে, সেই অভিজ্ঞতা আগে থেকেই এগিয়ে আছি, আপনি সেরকম মনে করেন কিনা? না, আমি মনে করি না, কারণ আমি বাংলাদেশের রাজনীতির সঙ্গে পৃথিবীর অন্য জায়গার রাজনীতির এতটা মিল খুঁজে পাই না। আমাদের স্ট্রাকচার তো ব্রিটিশ স্ট্রাকচার থেকে ফলো করা। কারণ আমাদের দেশে যখন মানে এখন যদি আপনি মনে করেন এরশাদের দলকে যদি আপনি মনে করেন যে একটা কোয়ালিশন পার্টনার, এটাকে খুব কঠিন হবে, কারণ তারা সরকারেরই অংশ, তারা বিরুদ্ধে কোনোদিন ভোট দিতে পারবে না। তবে আমার মনে হয় ব্রিটেনের যে জিনিসটা, আমার মনে হয় হাং হবে না হবে
এরা সবাই ব্রিটিশ থাকবে, এটা খুব মৌলিক বিষয়। তো ওদের মধ্যে এই বিশাল সংকট নেই যে ব্রিটেন চলে যাবে যদি লেবার আসে বা কনজারভেটিভরা আসলে দেশের চেহারা অন্যরকম হয়। যেটা তাদের কাছে সংকট, যেটা তারা সমাধান এখনো বার করতে পারেনি, একটা বাড়ির দাম, যেগুলো মধ্যবিত্ত শ্রেণীর ভোটারদের কাছে, যে টরির ভোটারদের কাছে খুব গুরুত্বপূর্ণ। বাড়ির দাম কি বাড়বে, আমি ফার্স্ট যারা চাকরি করে বের হচ্ছে তারা কি বাড়ি কিনতে পারবে কিনা, এবং বিভিন্ন পাড়ার, শরীফ ভাই যে এলাকার কথা বললো, ওখানে কিন্তু ব্রিটেনের লোকরা বাড়ি হারাচ্ছে, কারণ বড় লোকরা অনেক বেশি পয়সা নিয়ে গিয়ে বাড়ি কিনছে। অতএব ব্রিটেনের চেহারাটা পাল্টাচ্ছে। এই আধুনিক নতুন ব্রিটেনের সাথে ব্রিটিশ সরকারের যে নীতি আছে সেটা কতটা মেলাতে পারবে, এটাই হচ্ছে তাদের বিষয়। আর যেটা আছে এসএনপির বড় ভূমিকা, এসএনপি একটা কথা কিন্তু বলেছে গতকাল, এসএনপির এক নেতা, সে বলেছে যে আমরা যে একবার ব্রিটেন থেকে ছেড়ে যাব বলে ভোটে আমরা ভোট দিইনি, তার মানে এই নয় যে কদিন পরে আমরা এটা আবার করব না, 2 বছর পরে আমরা আবার চেষ্টা করব। এসএনপি যদি ক্ষমতার অংশীদার হয় হাং পার্লামেন্টের সূত্র ধরে, তাহলে ওটা ব্রিটেনের রাজনীতিতে প্রভাব ফেলবে কিনা স্কটিশদের আলাদা হয়ে যাওয়ার ক্ষেত্রে? তার চেয়ে বেশি হচ্ছে যে আপনি যদি টরি পার্টির দেখেন, টরি পার্টি কিন্তু এটা হচ্ছে টরি পার্টির জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। কারণ এসএনপি এলাকায় স্কটল্যান্ডে টরিদের কোনো সমর্থন নাই, ওখানে লেবারদের, আর লেবারের সঙ্গে যদি তারা অ্যালায়েন্স করে, লেবার পর্যন্ত ভয় পায় এসএনপিকে। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে যখন হিসাব নিকাশ হবে তখন কতটা কে স্বাধীনভাবে মুক্তভাবে করবে তা না, কারণ নিকোলা স্টার্জন সে কিন্তু এড মিলিবেন্সকে অনেক গালি দিয়েছে, তুমি এটা পারো না, তুমি এটা পারো না, তুমি এটা পারো না। তো যেটা শফি ভাই বলছিলেন, সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছে নিকোলা স্টার্জন, আর টরিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছে বোরিস জনসন। আমি একটা বিরতি নিয়ে ফিরছি আবার, বিরতির পর ফিরে একটু পরেই আবার ফিরছি, একটু বিরতির পর ফিরে এলাম। দেখছেন বাংলাদেশ এখন। শফিক রেহমান, যদি হাং পার্লামেন্ট হয় তারপরে সরকার গঠনের প্রক্রিয়াটা কি রকম, আপনি যা দেখেছেন কি ধরনের পদ্ধতি অনুসরণ করা হয়? ওদের তো সংবিধান নেই লিখিত। আমি যতদিন ছিলাম সেরকম হাং পার্লামেন্ট হয়নি, তবে এখানে কিন্তু সবচেয়ে বড় রোল প্লে করবে নির্বাচন কমিশন না, এখানে সবচেয়ে বড় রোল প্লে করবেন কিন্তু ক্যাবিনেট সেক্রেটারি। এটা নিয়ম হচ্ছে যে উনি হবার পরে আপনার যিনি হলেন, যে মেজরিটি পার্টি যিনি হলেন, তাকে কিন্তু ধরুন রিপোর্ট করতে হবে রানীর কাছে। রানীর কাছে রিপোর্ট করার জন্য তার টাইম হচ্ছে সোমবার, তারিখ ধরলে সোমবারের ইলেকশন বৃহস্পতিবারে তাকে যেতে হবে। কিন্তু কোয়ালিশনের জন্য যে সময় চায়, গতবার কিন্তু 5 দিন লেগেছিল কোয়ালিশন করতে, আর কি একটা বের করতে, যে টোরি আর লিবারেল ডেমোক্রেট একসঙ্গে কাজ করতে পারবে। তারপরে এখন যেটা হচ্ছে যে যদি কোয়ালিশন সম্ভব না হয়, ফার্স্ট ডেডলাইন হচ্ছে কিন্তু 18 তারিখে। 18 তারিখে কিন্তু পার্লামেন্ট, রানী পার্লামেন্টে বক্তৃতা দেবেন, 27 তারিখে উনি রানী বক্তৃতা দেবেন, তিনি আসবেন। 18 তারিখে কিন্তু ইচ্ছা করলে একটা ওরা বলতে পারে যে আমরা মেজরিটি ভোট আমরা নিতে পারে, যে আমরা নতুন পার্লামেন্টে গিয়ে যে আমরা নতুন একটা ইলেকশন চাই, সেই অনুযায়ী ব্যবস্থা করতে এই পার্লামেন্ট ভেঙে যাবে। অথবা 27 মেতে আপনার রানী এসে একটু বক্তৃতা দেয়, গতবার পাশ করার সময় আইনগুলো সম্মতি দেয়, রানী এসে যদি তিনি বলতে পারেন না আমি যাব না, কেন তোমাদের এখনও কে প্রধানমন্ত্রী ঠিক হয়নি। সুতরাং এই 18 মে আর 27 মে দুটো ডেডলাইন সামনে ঝুলছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই সময় কে প্রধানমন্ত্রী থাকছেন তার নৈতিকতা কতখানি, বৈধতা কতখানি, এই প্রশ্ন কিন্তু আমাদের দেশে বোঝা উচিত। সেখানে বলা হচ্ছে যে ক্যামেরন সাহেব ইলেকশনের জন্যেই তিনি ক্ষমতাসীন থেকে, টরি পার্টি থেকে তিনি, এবং এমপিরাও কিন্তু রিজাইন করলো, মন্ত্রী হিসেবে কিন্তু তারা এখন রয়ে গেছে ক্যাবিনেটে। অর্থাৎ যে মন্ত্রিসভা ছিল সেই মন্ত্রিসভায় কিন্তু চালাচ্ছে এই মুহূর্তে দেশটিকে, এবং ঝুলন্ত পার্লামেন্ট বা হাং পার্লামেন্ট হলেও তারাই চালাবে। তবে এখন কথা হচ্ছে না, উচিত হবে প্রথমেই মন্ত্রীদের পদত্যাগ করে দেওয়া, যে আমি তো জানি না হচ্ছে কিনা, বা আমি হয়তো সে কোনো মন্ত্রী হয়তো নির্বাচন সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে পারিনি, এজন্য আমরা পদত্যাগ করছি। অত মন্ত্রী যিনি এমপি ছিলেন এখন হয়তো এমপি নাই, তিনি হেরে গেছেন হয়তো ইলেকশন, তারা তখন চলে যাবেন, রয়ে যাবে ক্যামেরনকেও এখন মরাল প্রেশার আনা হচ্ছে, না তোমারও তাহলে পদত্যাগ করা উচিত হবে, সুতরাং তুমি এই জিনিসটাকে টানাহেঁচড়া করো না, আবার নির্বাচনে তুমি চলে যাও। এইরকম একটা প্রেশারের মধ্যে ক্যামেরন থাকবেন, এই হচ্ছে অবস্থা। এবং এটা ডাইরেকশন দেবেন কিন্তু ইলেকশন কমিশন না,
ক্যাবিনেট সেক্রেটারি তিনি অলরেডি কয়েকবার ডিরেকশন দিয়েছেন, বলেছেন যে আমরা এসব আশা করি, তবে এক্ষেত্রে সিভিল সার্ভেন্ট আমলারা সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে, তারা কিছু বলবে না। আফসান ভাই, ক্যামেরন, মিলিব্যান্ড, প্রধানমন্ত্রী হিসেবে আপনি কাকে পছন্দ করবেন? আমার বলার কিছুই নেই। আমার যেটা মনে হচ্ছে যে ব্রিটেনের যে সংকট, সেটা হচ্ছে যে মধ্যবিত্তের সংকট। ব্রিটেনের গরিব মানুষের দিকে ব্রিটেনের এরা এতটা তাকাবে না। সেই সংকট সমাধান করার ক্ষমতা দুইজনের কোনো কারণ নাই, কারণ আন্তর্জাতিক অর্থনীতিতে বিষয়টা নির্বাচিত হয়। শফিক ভাই, যদি ভোট দিতেন, আপনি এর আগে ভোট দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টে, এবার যদি ভোট দিতেন কাকে ভোট দিতেন আপনি? আপনি এবার ভোট দিলে আমি দিতাম, তার নামটা আমি লিখে এনেছি কারণ আমি ভুলতে চাই না তার নাম। একটু যদি অপেক্ষা করেন, তার নামটা আমি এখনই বলে দিচ্ছি। তার নাম হচ্ছে মিসেস ডরিস ওয়েন। তিনি কিন্তু দাঁড়িয়েছেন, কোথাকার এমপি? তার বয়স 84 এবং সেখানেই আমার ব্যক্তিগত স্বার্থ, কারণ আমার বয়স 80 হয়েছে। আচ্ছা, এবং উনি দাঁড়িয়েছেন, একটি পার্টি করেছেন, নাম হচ্ছে এল্ডারলি পার্সনস ইন্ডিপেন্ডেন্ট পার্টি, অর্থাৎ বয়স্কদের বা প্রবীণ ব্যক্তিদের স্বাধীনতা বা অধিকারের পার্টি। সুতরাং আমার এই বয়সে এখন লেবারটরি নয়, আমি ওই মহিলাটাকে গিয়ে ডরিস ওয়েনকে গিয়ে ভোট দিতাম। শেষ প্রশ্ন, মিলিব্যান্ড না ক্যামেরন, আপনি কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান? আমি সবসময় কিন্তু নতুনের পক্ষপাতী। আপনি নিশ্চয়ই আমার সাবেক সহকর্মী হিসেবে জানেন, নতুনদের পক্ষপাতী, পুরনোকে আমি কখনোই চাই না, যদিও আমি নিজে পুরনো হয়ে গেছি। সুতরাং আমি পরিবর্তনের পক্ষে, নতুনের পক্ষে। আমি অবশ্যই মিলিব্যান্ডকে চাই প্রধানমন্ত্রী দেখতে। শফিক রেহমান, আফসান চৌধুরী, আপনাদের দুজনকেই ধন্যবাদ। ধন্যবাদ। শেষ করছি বাংলাদেশ এখন। দেখা হবে আগামীকাল একই সময়। শুভরাত্রি।